ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা দেখে নেব ক্লাস 11-এর দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ আধুনিক সমাজে যোগের ভূমিকা কী। এই চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন দেখে নেব এবং সেই কোশ্চেনের সাথে রিলেটেবল কিছু ফ্যাক্টস আমরা দেখে নেব, যে ফ্যাক্টসগুলি তোমাদের পরীক্ষার সময় আসবে। শুধু শোনো কথাগুলো এবং মেমোরিতে সেভ করে রাখো, পরীক্ষার সময় সেগুলোকে কাজে লাগাও। 100% শিওর আমি এখানে ভিডিওতে যা বলবো সেই বেসিসের উপরেই কোশ্চেনগুলো আসবে। তাহলে এখন শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন দিয়ে। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, যোগ কথার অর্থ কী? অপশান আছে যুক্ত, ইউজ, সংযুক্ত, কোনোটাই নয়। দেখে নিয়ে আজকে তাহলে কোশ্চেনের অ্যান্সারটি কী। যোগ কথার অর্থ হচ্ছে জুজ। জুজ কথার অর্থাৎ জুজ হচ্ছে যোগ কথার অর্থ। এখন আমি আরেকটা প্রশ্ন বলে দিই তোমাদের এখান থেকেই, যোগ শব্দটি এসেছে কোথা থেকে? এটা কিন্তু একটা প্রশ্ন। যোগ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ইউজ থেকে। দেখতে পাচ্ছ, ইউজ থেকে, অর্থাৎ যে যোগ কথাটি সেটা এসছে সংস্কৃত থেকে। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, যোগ কথার অর্থ কী, বা যদি প্রশ্নের মধ্যে আসে তাহলে আমরা কি লিখব? হ্যাঁ, অপশানে অনেকগুলো অপশান থাকবে, 4টি অপশান থাকবে। তার মধ্যে অবশ্যই তুমি পাবে সেটা হচ্ছে যুক্ত করা। যোগ ইউজ কথার অর্থ হচ্ছে যুক্ত করা। ইউজ শব্দটি এসেছে কোথা থেকে? সংস্কৃত শব্দ থেকে। হয়ে গেল। এখানে তুমি 3 থেকে 4টে কোশ্চেন পেয়ে যাবে। যা বললাম, সংস্কৃত শব্দ, যোগ কথার অর্থ কী, ইউজ যেটা সংস্কৃত শব্দ, এবং যোগ কথার বাংলা আক্ষরিক অর্থ কী, যুক্ত করা। ইংরাজিতে যদি বলি ইউনিয়ন ইনটু ইউনিট, এটা হচ্ছে যোগ কথার ইংলিশ অর্থ, যার সাধারণ অর্থ হচ্ছে যোগ করা, অর্থাৎ শরীর ও মনকে একই সূত্রে বাঁধা, এটাই হচ্ছে যোগ। চলো দ্বিতীয় নাম্বার কোশ্চেনটি দেখে নিই। দ্বিতীয় নাম্বার কোশ্চেনটি হচ্ছে, ফাদার অফ মডার্ন যোগ, যোগ কাকে বলা হয়? অপশানে আছে বাবা রামদেব, মহর্ষি পতঞ্জলি, স্বামী বিবেকানন্দ এবং BKS লিঙ্গার। বাবা রামদেবের নাম সবাই শুনেছ, মহর্ষি পতঞ্জলির নাম অনেকে কম শুনেছ, কিন্তু যারা ফিজিক্যাল এডুকেশনের সাথে যুক্ত এবং বইটি পড়ছো তারা হয়তোবা মহর্ষি পতঞ্জলির নাম শুনেছ, এবং স্বামী বিবেকানন্দর নাম সবাই জানো, এবং BKS লাইঙ্গারের নামটা অনেকে কম শুনেছ। তাহলে ফাদার অফ মডার্ন যোগার কাকে বলা হয় দেখে নিই। উত্তরটি হচ্ছে মহর্ষি পতঞ্জলি। তাহলে ফাদার অফ মডার্ন যোগা কাকে বলা হয়? মহর্ষি পতঞ্জলিকে বলা হয়। এটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ফাদার অফ মডার্ন যোগা কাকে বলা হয়। এবার দেখে নেব পরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে, নিচের কোনটিকে অষ্টাঙ্গিক যোগ নয়? ভালো করে কোশ্চেনটা একবার দেখে নাও। নিচের কোনটি অষ্টাঙ্গিক যোগ নয় বলেছে, কিন্তু এখানে বলা হয়েছে অষ্টাঙ্গিক যোগা কোনটি নয়। এখানে কনফিউশন হয়ে যায় অনেকের, এই নয় কথাটি দেখে অনেকের কনফিউশন হয়ে যায়। তাহলে দেখে নিই এখন আমাদের অ্যান্সারগুলি কী কী আছে, অর্থাৎ অপশানগুলি কী কী আছে। প্রথমে আছে সমাধি, তারপরে আছে ধ্যান, প্রত্যাহার, কর্মযোগ। এইগুলো হচ্ছে অপশান। সমাধি, ধ্যান, প্রত্যাহার, কর্মযোগ। এখানে উপরে যে তিনটে বলছে সেটি হচ্ছে অষ্টাঙ্গিক যোগার, কিন্তু কর্মযোগটা কিন্তু অষ্টাঙ্গিক যোগার পার্ট নয়। এটা হচ্ছে যোগার যে ভাগগুলি আছে তার একটি পার্ট হচ্ছে কর্মযোগ। এখন তাহলে আমরা দেখে নিই যে অপশানটি কী আছে। উত্তর হচ্ছে কর্মযোগ। উত্তরটি কি? উত্তরটি হচ্ছে কর্মযোগ। কর্মযোগ হচ্ছে অষ্টাঙ্গিক যোগার একটি পার্ট নয়। অষ্টাঙ্গিক যোগা যখন এসে পড়েছে কোশ্চেন, তাহলে অষ্টাঙ্গিক যোগা নিয়ে কিছু কথা বলে রাখি। অষ্টাঙ্গিক, আঙ্গিক, অষ্ট মানে কি 8, আঙ্গিক মানে অঙ্গ, এই দুটি বলে দিই। অষ্ট এবং আর হচ্ছে অঙ্গ, এই দুটি শব্দ দিয়ে তৈরি হচ্ছে অষ্টাঙ্গিক। এই দুটি শব্দ দিয়ে তৈরি হচ্ছে অষ্টাঙ্গিক। এই দুটি শব্দ দিয়ে তৈরি হয়েছে ময়গয় রস্যি ক অষ্টাঙ্গিক। এই অষ্টাঙ্গিক শব্দটি হচ্ছে অষ্ট আর অঙ্গ থেকে। অষ্ট কথার অর্থ হচ্ছে 8, আর অঙ্গ কথার অর্থ হচ্ছে যে 8টি ধাপের কথা বলছে, সেটি হচ্ছে অষ্টাঙ্গিক।
এটি ছিল অষ্টাঙ্গিক কথার অর্থ কী। প্রশ্নে আসতে পারে যে অষ্টাঙ্গিক অষ্ট কথার অর্থ কী, এরকমভাবে আসতে পারে, বা অষ্টাঙ্গিক কথার অর্থ কী। অনেকগুলো অপশান থাকবে, তার মধ্যে তোমাকে বাছতে হবে 8টা অঙ্গ, এটাই হচ্ছে এর উত্তর হবে। দেখিনি অষ্টাঙ্গিক কথাগুলি, অষ্টাঙ্গিকের মধ্যে কি কি আছে, যে অঙ্গগুলি আছে সেই অঙ্গগুলি কি কি আছে। প্রথমেই আছে ইয়াম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সবার শেষে হচ্ছে সমাধি। যেভাবে আমি পর্যায়ক্রমে বললাম এইভাবে তোমাদের মনে রাখতে হবে, কারণ পরীক্ষার মধ্যে আসতেই পারে যে এই নাম্বারের যে অঙ্গ সেটি কি আছে। আমরা আজকে প্রশ্নের মধ্যেও দেখে নেব, চলো দেখে নিই পরের প্রশ্ন কি আছে। তাহলে এর যে উত্তরটি সেটি কি হবে, সেটি হবে হচ্ছে কর্মযোগ। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রাণায়াম কথার অর্থ কী। এখানে অপশানে আছে বায়ুগ্রহণ, মনোসংযোগ, বায়ুগ্রহণ, মনোসংযোগ, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, রিল্যাক্সেশন। ঠিক আছে, বায়ুগ্রহণ, প্রাণায়াম, প্রাণ, এখানেও আমি আবার এই যে প্রাণায়াম কথা আছে এই কথাটিকে ভাঙা যায়। এই কথাটিকে ভাঙলে কি হয়, এই কথাটিকে ভাঙলে হয় প্রাণ, একটা হয় হচ্ছে প্রাণ, আর একটা হচ্ছে আয়াম। এই দুটো শব্দ দিয়ে তৈরি হয়েছে প্রাণায়াম, এই দুটো শব্দ দিয়ে তৈরি হয়েছে প্রাণায়াম। প্রাণ কথার অর্থ হচ্ছে আমরা সাধারণ কথায় বুঝি যে আমাদের জীবন, কিন্তু যোগের ভাষায় প্রাণকে এখানে বোঝানো হয়েছে বায়ু দ্বারা। বায়ু অর্থাৎ আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করছি সেটাকে বলা হচ্ছে প্রাণ। আয়াম, আয়াম মানে হচ্ছে কিভাবে আমরা এই জিনিসটাকে কন্ট্রোল রাখবো, কিভাবে নিয়ন্ত্রণে রাখবো, সেটাই বলা হচ্ছে প্রাণ আয়াম। বোঝা গেল? এখন এখানে অপশানের মধ্যে দেওয়া আছে বায়ুগ্রহণ, মনোসংযোগ, শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ, রিল্যাক্সেশন। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে সেটা একবার দেখে নিই। আচ্ছা, উত্তরে বলা হয়েছে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ। কি বলা হয়েছে? শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণকে বলা হয় প্রাণায়াম। প্রশ্ন কিন্তু এখান থেকে দুটো আসতে পারে, একটা হচ্ছে প্রাণায়াম কথার অর্থ কী, এবং প্রাণায়াম মানে অর্থাৎ প্রাণ বলতে এখানে কি বোঝানো হয়েছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে পরীক্ষায়। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে রেচক কথার অর্থ কী। রেচক কথার অর্থ কী? শ্বাসগ্রহণ, শ্বাসবায়ু ত্যাগ, শ্বাসবায়ু ধরে রাখা, শ্বাসবায়ু নিয়ন্ত্রণ করা। উত্তরটি হবে শ্বাসবায়ু ত্যাগ করা। উত্তরটি হবে শ্বাসবায়ু ত্যাগ করা। এখানে রেচক যখন চলে এসছে, তাহলে রেচক এবং এর যে পর্যায়ক্রমগুলো আছে সেগুলো সম্বন্ধে একটু জেনে নিই। রেচক কথার অর্থ বলা হয়েছে শ্বাসবায়ু ত্যাগ। তাহলে শ্বাসবায়ু যখন ত্যাগ করছি তাহলে আমরা শ্বাসবায়ু নেব, সেটার একটা নাম আছে। তাহলে দেখে নিই সেই যে পদ্ধতি, সেই পদ্ধতিটার নাম কি। এখানে বলা হয় 3টি পদ্ধতি আছে, একটা হচ্ছে পূরক, রেচক, একটা হচ্ছে কুম্ভক। রেচক কথার অর্থ আমরা এখানে এই প্রশ্নের মাধ্যমে জেনে গেছি যে শ্বাসবায়ু ত্যাগ করা হচ্ছে রেচক। তাহলে পূরক কথার অর্থ কী, বা পূরক কী? পূরক কথার অর্থ হচ্ছে শ্বাসবায়ু গ্রহণ করা। আরেকটি শব্দ সেটি হচ্ছে কুম্ভক। আমি এখানে লিখে দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পূরক কথার অর্থ হচ্ছে শ্বাসবায়ু গ্রহণ। শ্বাসবায়ু গ্রহণকে বলা হচ্ছে পূরক। আরেকটা শব্দ বললাম সেটি হচ্ছে কুম্ভক, সেটিকে আমরা বলছি কুম্ভক। কুম্ভক কুম্ভক কথার অর্থ কি না, শ্বাসবায়ু ধরে রাখা। শ্বাসবায়ু শরীরের মধ্যে ধরে রাখাকে বলা হচ্ছে, শ্বাসবায়ু শরীরের মধ্যে ধরে রাখাকে বলা হচ্ছে ধরে রাখা, এটাকে বলা হচ্ছে কুম্ভক। তাহলে আমরা 3টে সম্বন্ধে জেনে গেলাম, রেচক কী, পূরক কী, কুম্ভক কী। রেচক কী, কুম্ভক কী, পূরক কী। রেচক কথার অর্থ হচ্ছে শ্বাসবায়ু ত্যাগ করা, পূরক কথার অর্থ হচ্ছে শ্বাসবায়ু গ্রহণ করা, কুম্ভক কথার অর্থ হচ্ছে শ্বাসবায়ু ধরে রাখা। প্রশ্নের মধ্যে আসতে পারে তোমাদের পরীক্ষায় রেচক কথার অর্থ কী, বা পূরক কথার অর্থ কী, বা কুম্ভক কথার অর্থ কী। বলছি না যে ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে প্রত্যেকটা প্রশ্ন পেরে যাবে। পরীক্ষার যে ধরনের প্রশ্ন আসুক না কেন যোগা থেকে, এর থেকে বাইরে কোনো প্রশ্ন দেয় না। নেক্সট প্রশ্ন হচ্ছে রেচক, কুম্ভক, পূরক এর অনুপাত কী। আগের স্লাইডে আমরা দেখে নিয়েছি যে রেচক কী, কুম্ভক কী, পূরক কী। এবার এখানে প্রশ্ন হচ্ছে রেচক, কুম্ভক, পূরক এই যে সময়, এই সময়টা কতক্ষণ ধরে করব, তার অনুপাত কী সেটাই। প্রথমে অপশানে আছে 2:4:1, 1:4:2, 2:1:4, 3:2:4।
বাংলা যদি বলি 2:4:1, 1:4:2, 2:1:4, 3:2:4। উত্তরটি কি দেখে নিই একবার। উত্তরটি হচ্ছে 1:4:2, অর্থাৎ দ্বিতীয় নাম্বার অপশানটি হচ্ছে রাইট অপশান। দ্বিতীয় নাম্বার অপশানটি হচ্ছে রাইট অপশান। এখন আমরা এটাকে জেনে নিই যে 1:4:2 এর পুরোপুরি আক্ষরিক অর্থ কী। তাহলে 1:1 কথার অর্থ হচ্ছে 10 সেকেন্ড ধরে শ্বাসবায়ু গ্রহণ করব। প্রশ্ন কিন্তু আসতে পারে যে 1:4:2 আছে, এর অর্থগুলি কী কী, সেখানে অপশানগুলো থাকবে, তখন তোমাকে চুজ করতে হবে। এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন হতে পারে। 1:2 মানে কতক্ষণ ধরে শ্বাসবায়ু গ্রহণ করবে, 4:2 মানে কতক্ষণ ধরে শ্বাসবায়ু ধরে রাখবে, এবং 2:2 মানে কতক্ষণ ধরে শ্বাসবায়ুটা ত্যাগ করতে হবে। তাহলে 1 কথার অর্থ 1, এখানে 1 = 4 = এবং 2 = বলে রাখি। 1 মানে 10 সেকেন্ড ধরে তোমাকে গ্রহণ করতে হবে, শ্বাসবায়ু গ্রহণ করতে হবে, শ্বাসবায়ু গ্রহণ করতে হবে। তারপরে 4 কথার অর্থ হচ্ছে 40 সেকেন্ড। 40 সেকেন্ড সেই শ্বাসবায়ুটাকে শরীরের মধ্যে আমাদের শরীরের মধ্যে অর্থাৎ ফুসফুসের মধ্যে সেটাকে হোল্ড করে রাখতে হবে, ধরে রাখতে হবে। লাস্ট 2 কথা হচ্ছে 20 সেকেন্ড শ্বাসবায়ুটাকে তোমাকে ত্যাগ করতে হবে, শ্বাসবায়ু ত্যাগ করতে হবে। এগুলো কিন্তু সবাই যারা প্র্যাকটিস করে তারা ছাড়া হবে না, কিন্তু এটা তোমাদের জেনে রাখতে হবে। এইখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, এটা তো একটা প্রশ্ন আছেই, তার সাথে এখানে একটা প্রশ্ন হয়ে যাবে কিন্তু। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ইয়ামের অংশ। আমরা প্রথমেই অষ্টাঙ্গিক যোগা যখন পড়েছিলাম সেখান থেকে আমরা দেখে নিয়েছিলাম 8টি লিম্বস অর্থাৎ 8টি অঙ্গের কথা দেখেছিলাম। সেই 8টি অঙ্গের মধ্যে একটি অঙ্গ হচ্ছে ইয়াম। ইয়ামে আমার একটা সূত্র আছে, সেটি হচ্ছে ইয়ামের সূত্র কীভাবে মনে রাখবো, SST IS। SST দেখবে যারা বেসরকারি স্কুলে পড়ো তারা হয়তো বা শুনে থাকবে। SST কথার অর্থ আমরা জানি ভূগোল, ইতিহাস, এগুলো হচ্ছে SSTর মধ্যে আসে। আর IS মানে পুলিশের যে IS থাকে সেটাকে বলছি IS। SST, এই S কথার অর্থ কি? S কথার অর্থ হচ্ছে, এখানে একটু ভুল হচ্ছে, SST হচ্ছে নিয়মের অংশ। বোঝা গেল? আমি ইয়ামেরটা বলছি, এখানে নিচের কোনটি হচ্ছে ইয়ামের অংশ সেটা বলছি। এখানে যেটা বলছি আমি, এটা ভুল হয়ে গেছে, আমার মাথায় ছিল না। SST কথার অর্থ SST IS, এটা হচ্ছে নিয়মের অংশ, ঠিক আছে, এটা হচ্ছে নিয়মের। তবুও নিয়মের যেগুলো আছে সেগুলো আমি বলে দিই। অহিংসা, সত্য, আস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রাহ্য বা অপরিগ্রহ, এগুলো হচ্ছে ইয়ামের পাঠ। তাহলে আমি আবার বলছি, শোনো। ইয়ামের পাঠ হচ্ছে, প্রথম হচ্ছে 1 হচ্ছে অহিংসা, দ্বিতীয় নম্বরে হচ্ছে সত্য, তৃতীয় নম্বরে হচ্ছে আস্তেয়। এইগুলো যেভাবে লেখা হচ্ছে এইভাবেই মনে রাখতে হবে, আস্তেয়। 4 নম্বরে হচ্ছে ব্রহ্মচর্য, এবং 5 নম্বরে হচ্ছে অপরিগ্রহ। কটি তাহলে এর মধ্যে আছে 5টি। এটাও কিন্তু প্রশ্নের মধ্যে আসতে পারে যে নিয়মের কটি পার্ট থাকে, 5টা, 4টে, 3টে, এরকমভাবে লেখা থাকবে, তোমাকে লিখতে হবে 5টি। অহিংসা মানে সবাই জানো, অহিংসা মানে কারোর সাথে হিংসা না করা। সত্য মানে সবসময় সত্য কথা বলা। আস্তেয় কথার অর্থ হচ্ছে কারোর জিনিস চুরি না করা। আর ব্রহ্মচর্য কথার অর্থ হচ্ছে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিজের আয়ত্তে রাখা। আর অপরিগ্রহ মানে হচ্ছে সমস্ত বন্ধন, যে সমস্ত বন্ধনগুলো থাকবে আমাদের মা বাবার সাথে হোক, যে ধরনের বন্ধনগুলো থাকে সেগুলোকে ত্যাগ করা, এগুলো হচ্ছে অপরিগ্রহ। প্রত্যেকটার মানে বলে দিলাম। অহিংসা কথার অর্থ কি? কারোর সাথে মারামারি ঝগড়া না করা। সত্য কথার অর্থ হচ্ছে সবসময় সত্য কথা বলা। আস্তে কথার অর্থ হচ্ছে কোনো কিছু চুরি না করা। ব্রহ্মচর্য কথার অর্থ হচ্ছে আমাদের যে সমস্ত যে ইন্দ্রিয়গুলি আছে
যেমন কাম, ক্রোধ, এই সমস্ত যে ছোটো ছোটো জিনিসগুলো আছে এইগুলোকে কীভাবে তুমি কন্ট্রোলে রাখবে। আর অপরিগ্রাহ্য কথার অর্থ হচ্ছে তুমি সমস্ত ভোগবিলাস থেকে দূরে কী করে থাকবে। এইখান থেকে কিন্তু প্রশ্ন হয় অহিংসা কথার অর্থ, নিয়মের অহিংসা কথার অর্থ কী, এরকমভাবে ইয়মের অহিংসা কথার অর্থ কী, এরকমভাবে কিন্তু কোশ্চেন আসে। তো এইগুলো আমি কিন্তু বলে দিচ্ছি। অহিংসা কথার অর্থ হচ্ছে কারোর সাথে ঝগড়া মারামারি না করা। সত্য কথার অর্থ হচ্ছে সবসময় সত্য কথা বলা। আস্তেয় কথার অর্থ হচ্ছে কারো কাছ থেকে কোনো কিছু না বলে চুরি করে নেওয়া। ব্রহ্মচর্য কথার অর্থ হচ্ছে তোমার যে সমস্ত কাম, ক্রোধ ভাবগুলো আছে এই ভাবগুলিকে সংযত রাখা। এবং অপরিগ্রাহ্য কথার অর্থ হচ্ছে যে তোমার যে সমস্ত ভোগবিলাসের জিনিসগুলো আছে, যে সমস্ত বন্ধনগুলো আছে সেগুলোকে ত্যাগ করা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে আমরা দেখে নিই যে এইখানে এর উত্তরটি কী, সেটা আমরা একবার দেখে নিই। ইয়মের নিচের কোনটি ইয়মের অংশ নয়। আমি আগে একবার বলে দিয়েছি যে অহিংসা, সত্য, ব্রহ্মচর্য, অস্তেয় এবং অপরিগ্রহ, এইগুলো মনে রাখতে হবে। এখানে আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে A3 অর্থাৎ A3-র মধ্যে কী আসছে, অহিংসা আসছে, আস্তেয় আসছে, অপরিগ্রহ আসছে। তারপরে দেখো এ হয়ে গেল, এরপরে কী মনে রাখতে হবে, বিতে কী আসছে, বিতে আসছে ব্রহ্মচর্য। তারপরে এবিএস তোমরা শুনেছো, সবাই শুনেছো যে এবিএস কোথায় থাকে। এবিএস মোটর বাইকে থাকে এবিএস। তাহলে এবিএস যদি মনে রাখো, শুধু মনে রাখতে হবে A3। এবিএস মানেই নিয়ম হয়ে গেল, ইয়ম হয়ে গেল। এবিএস হচ্ছে ইয়মের একটা পার্ট হয়ে গেল এবিএস। এবিএস শুনে থাকবে, মেয়েরাও শুনে থেকেছো, ছেলেরাও শুনেছো। বাইকে থাকে এবং বিভিন্ন গাড়িতেও থাকে এবিএস ব্রেক। সেখান থেকে আমরা নিয়ে নিলাম এ ফর আস্তেয়, অপরিগ্রাহ্য আর হচ্ছে অহিংসা, তিনটে হয়ে গেল। বিতে ব্রহ্মচর্য, আর এসে সত্য হয়ে গেল এবিএস। বলছি তো এখান থেকে যদি তোমরা ভিডিওটি দেখো তোমাদের দিমাগের মধ্যে সেভ হয়ে যাবে। পরীক্ষার সময় এখান থেকে ছাড়া বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। তাহলে এর যে উত্তর সেটি কি আমরা একবার দেখে নিই। এর যে উত্তরটি সেটি হচ্ছে শৌচ। 1 মিনিট দেখা যাচ্ছে না হয়তো, বা আমি পরিষ্কার করে দিই। তাহলে দেখে নাও এখানে যে উত্তরটি সেটি হচ্ছে শৌচ। পরের প্রশ্ন হচ্ছে যোগশ্চিত্তবৃত্তি নিরোধক কে বলেছেন। যোগশ্চিত্তবৃত্তি নিরোধক কে বলেছেন। এখানে উত্তরে আছে বাবা রামদেব, মহর্ষি পতঞ্জলি, স্বামী বিবেকানন্দ এবং 1 এবং 2 উভয়। এই দুটোকে একসাথে বলছে, যে এই দুজনে একই সাথে বলেছে। এটা তো কোনোদিন সম্ভব নয় যে দুজনে একই কথাই বলেছে। আলাদা আলাদা ভাবনা চিন্তার লোকের আলাদা আলাদা থাকে। তো এখানে যে উত্তরটি হবে সেটি হচ্ছে মহর্ষি পতঞ্জলিরই লেখা বই, যে বইটির নাম হচ্ছে, আমি লিখে দিই, এটাও প্রশ্ন আসতে পারে, যোগসূত্র। এটি কার লেখা? যোগসূত্র বইটি কার লেখা? সেটি হচ্ছে মহর্ষি পতঞ্জলির লেখা। সেখানেই তিনি যোগশ্চিত্তবৃত্তি নিরোধ এই সমস্ত কথাগুলি বলেছেন। মনে রাখতে হবে কিন্তু মহর্ষি পতঞ্জলির লেখা একটি বইয়ের নাম হচ্ছে যোগসূত্র। পরের কোশ্চেন আমরা দেখে নিই। পরের কোশ্চেন হচ্ছে যোগ কত বছর আগে শুরু হয়েছিল? ভালো একটা কোশ্চেন। যারা বই পড়েছো তারা বইয়ের প্রথম দিকে পেয়ে যাবে। প্রায় 500 বছর আগে, প্রায় 1500 বছর আগে, প্রায় 6000 বছর আগে এবং প্রায় 600 বছর আগে। ঠিক আছে, তাহলে উত্তরটা দেখে নিই। উত্তর যেটি হবে সেটি হচ্ছে প্রায় 6000 বছর আগে। প্রায় 6000 বছর আগে যোগ শুরু হয়েছিল। প্রায় কেন লেখা? কারণ যোগ যে একদম এক্স্যাক্ট কবে থেকে শুরু হয় সেটা জানা নেই, তার জন্য প্রায় 600 বছর আগে বলা হয়েছে। পরের কোশ্চেন দেখে নিই। পরের কোশ্চেন হচ্ছে নিচের কোনটি অষ্টাঙ্গিক যোগের সপ্তম অঙ্গ? দেখেছো, আমি প্রথমেই বলছিলাম যেরকমভাবে সেরকমভাবে এখানেও কোশ্চেন চলে এসছে। নিচের কোনটি হচ্ছে অষ্টাঙ্গিক যোগের সপ্তম অঙ্গ? প্রথম থেকে আমি অঙ্গগুলো আবার বলে দিই। ইয়ম লিখে দিচ্ছি, তাহলে তোমাদের মাথার মধ্যে ভালো মনে থাকবে, কারণ এখানে লেখা থাকলে তোমাদের মনে করতে সুবিধা হবে। 1 নম্বরে হচ্ছে ইয়ম, 2 নম্বরে হচ্ছে নিয়ম। এরকম সিকোয়েন্স অনুযায়ী তোমাদের মনে রাখতে হবে। 3 নম্বরে হচ্ছে আসন, 4 নম্বরে হচ্ছে প্রাণায়াম, 5ম নম্বরে হচ্ছে প্রত্যাহার, 6 নম্বরে হচ্ছে ধারণা, 7 নম্বরে হচ্ছে ধ্যান, 8 নম্বরে হচ্ছে সমাধি। এই সমাধি একজনই মাত্র আমার জানা
একজনই আমরা শুনে থাকি বেশিরভাগ, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের সমাধি যে অঙ্গটি আছে সেটি উনি আয়ত্ত করেছিলেন। তাহলে নিচের কোন অঙ্গটি সপ্তম অঙ্গ অষ্টাঙ্গিক যোগার? দেখিনি তাহলে উত্তর কী হবে? উত্তর হচ্ছে ধ্যান। ধ্যান হচ্ছে নিচের যে অষ্টাঙ্গিক যোগা তার অঙ্গ হচ্ছে ধ্যান। লেখা ছিল, দেখেছো 8 নম্বরে লিখেছিল। চলো পরের কোশ্চেন দেখিনি। পরের কোশ্চেনটি হচ্ছে আসন কয় প্রকার? আসন হচ্ছে, আমরা কিন্তু অষ্টাঙ্গিক যোগার একটি পার্ট হচ্ছে আসন, এবং আসনের অনেকগুলো পার্ট আছে, সেগুলো একবার দেখিনি। আসনকে 3 ভাগে ভাগ করা যায়। আসনকে দেখো, এখানে কিন্তু আমরা থিওরি পড়ে নিচ্ছি। আসনকে 3টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে শিথিলীকরণ, দ্বিতীয়ত হচ্ছে ধ্যানাসন, এবং আরেকটি হচ্ছে আরোগ্যমূলক। ঠিক আছে, 3টে। তাহলে এখানে তুমি দেখো, শিথিলীকরণ তুমি পাচ্ছ, আরোগ্যমূলক পাচ্ছ, ধ্যানাসনও পাচ্ছ। তাহলে এখানে যেটা পাচ্ছ না সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সন্তোষ। সন্তোষ আমরা কিসের মধ্যে পড়েছি? সন্তোষ আমরা পড়েছি নিয়মের মধ্যে হচ্ছে এই পাঠটি হচ্ছে নিয়মের। সন্তোষ হচ্ছে নিয়মের একটা পাঠ। বোঝা গেল? পরের কোশ্চেন দেখে নিই। পরের কোশ্চেন হচ্ছে, দেখো এখানে লেখা আছে, উত্তরে চলে এসছে সন্তোষ। সন্তোষ হচ্ছে আসনের আরেক নাম। সন্তোষটা হচ্ছে যোগের পাঠ ছিল না। জ্ঞান যোগ কথার অর্থ কী? জ্ঞান যোগ কথার অর্থ এবার এখানে দেখে নিই যে যোগ কয় ভাগে ভাগ করা যায়, বা বইতে, তোমাদের বইতে ক্লাস 11-এর বইতে যোগ কয় প্রকার সেটা একবার দেখে নিই। যোগকে বইতে, তোমাদের বইতে 7 ভাগে দেওয়া আছে। কি কি দেওয়া আছে? প্রথম 1 নম্বরে আছে কর্মযোগ। 2 নম্বরে আছে জ্ঞানযোগ। 3 নম্বরে আছে হঠযোগ। 3 নম্বরে আছে হঠযোগ। 4 নম্বরে আছে রাজযোগ। রাজযোগ হচ্ছে 4 নম্বরে। 5 নম্বরে আছে মন্ত্রযোগ। 6 নম্বরে আছে লয়যোগ বা লযোগ। 7 নম্বরে আছে ভক্তিযোগ। এই 7 ভাগের কথা তোমাদের বইতে বলা হয়েছে, কিন্তু এর থেকে আরও বেশি যোগ আছে, কিন্তু তোমাদের 7 ভাগে কথা এখানে বলা হয়েছে, বইতে বলা হয়েছে। তাহলে কর্মযোগ কথার অর্থ হচ্ছে কাজের সাথে যুক্ত, জ্ঞান কথার অর্থ হচ্ছে জ্ঞানের সাথে যুক্ত, অর্থাৎ জ্ঞানটাকে নেওয়া, সেটাই হচ্ছে যোগের কথা বলা হয়েছে। হঠযোগ কথার বলা হচ্ছে যে শারীরিক ও মানসিক পরিশুদ্ধতা, তার মাধ্যমে ভারসাম্য বজায় রাখা। রাজযোগ হচ্ছে যোগের সবথেকে বড় যোগ, এটা হচ্ছে সবথেকে উচ্চতম যোগ। এইটা যে রাজযোগটা সবথেকে উচ্চতম যোগ। তারপরে মন্ত্রযোগ, অর্থাৎ অনেকগুলো মন্ত্রের মাধ্যমে যে যোগ, আচ্ছা মনটাকে ঠিক করে রাখা যায় সেটা। লয় শুনেছ? যখন লয় কথাটা শোনা যায় আমাদের, লয় ক্রিয়া, কুণ্ডলিনী যোগের সমর্থক, অর্থাৎ ধ্যান মাধ্যমেই এনার্জি কীভাবে জাগ্রত করা সেটা। ভক্তিযোগ হচ্ছে ভক্তির মাধ্যমে যোগ করা, ভক্তির মাধ্যমে যে সমস্ত অভ্যাস আছে, বিবেক, সত্য, ক্রিয়া, এই সমস্ত কীভাবে দূর করা যায় সেটা হচ্ছে ভক্তিযোগা। হ্যাঁ, এই যোগাগুলো আমি আগে প্রথমেই বলে দিলাম যে জ্ঞান কথার অর্থ কি? জ্ঞান আহরণ করা। কীভাবে জ্ঞানটাকে আহরণ করবে? এই দেখো 2 নম্বর অপশানে আছে বৈদিক সত্তাকে জাগ্রত করা এবং অনুসন্ধানের দ্বারা শক্তি। কী অনুসন্ধান? জ্ঞান অনুসন্ধান। এখানে একটুখানি লেখা হয়নি, জ্ঞান অনুসন্ধানের দ্বারা শক্তি এবং সামর্থ্য করা। উত্তরে কী আছে? আমি দেখো উত্তরে এটাই আছে। উত্তরে দেখো 2 নম্বর প্রশ্নে লেখা আছে বৈদিক সত্তাকে জাগ্রত করা এবং অনুসন্ধানের দ্বারা শক্তি সামর্থ্য করা। এটা হচ্ছে 2 নম্বরে। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটি আরোগ্যমূলক আসন? আমরা আসন কয় প্রকার সেখানে আমরা দেখেছি 3 প্রকারের আসন হয়, আরোগ্যমূলক, শিথিলমূলক এবং ধ্যান আসন। এখানে বলা হয়েছে যে আরোগ্যমূলক আসন কোনটি। এখানে দেখো দেওয়া আছে শবাসন, পদ্মাসন, ধনুরাসন এবং বলছে সবকটায়। এখানে সবকটাই হচ্ছে আরোগ্যমূলক আসন। আরোগ্যমূলক কথার অর্থ হচ্ছে কীভাবে আমরা যে কোনো রোগ থেকে দূরে থাকতে পারবো, অর্থাৎ দেহটাকে সুস্থ সবল রাখতে পারবো, সেটাই হচ্ছে আরোগ্যমূলক রোগ। হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, আরোগ্যমূলক রোগের অপর নাম কি? আরোগ্যমূলক রোগের অপর নাম কি? এই কিন্তু আর একটা প্রশ্ন, অপর নাম কি? দেখো এখানে শুধুমাত্র আমার যে প্রশ্ন করছি তা নয়,
আমরা এখানে প্রশ্নর সাথে সাথে থিওরি ক্লাসে করে নিচ্ছি। আরোগ্যমূলক রোগের অপর একটি নাম, সেটাকে বলা হয় যে কালচার আসন বলা হয়। কালচার বা কালচারাল আসন। কালচারাল আসন। এই কালচারাল আসনকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ফিজিক্যাল আসন, একটি হচ্ছে ফিজিক্যাল আসন এবং অপরটি হচ্ছে রিল্যাক্স আসন। তাহলে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ফিজিক্যাল আসন আর একটা হচ্ছে রিল্যাক্স আসন। কালচারাল যে আসন আছে অর্থাৎ আরোগ্যমূলক যে আসনগুলি আছে। এখন এখানে বলা হচ্ছে যে কোনটি আরোগ্যমূলক আসন। এখানে সবকটাই হচ্ছে যে এই আসনের অঙ্গ আরোগ্যমূলক। এখানে যদি বলা থাকতো যে কোনটা ফিজিক্যাল আসন, তখন আমরা এখান থেকে ফিজিক্যাল আসন যেগুলো সেগুলোকে আমরা বলে দিতাম যে শবাসন, মকরাসন, এগুলো হচ্ছে ফিজিক্যাল আসন। ঠিক আছে, শবাসন এবং শবাসন এগুলো হচ্ছে রিল্যাক্স আসনের মধ্যে আসবে। ঠিক আছে, এবার পরের প্রশ্ন দেখি। পরের যে প্রশ্ন, দেখো এখানে লেখা আছে ধনুরাসন, কিন্তু এখানে ধনুরাসন এখানে সবকটি উত্তর হবে। ঠিক আছে, এখানে ভুল চলে আসছে। পরের প্রশ্ন হচ্ছে শেষ প্রশ্ন আজকের ক্লাসের, কোনটি শারীরিক কালচারাল আসনের অংশ নয়? কালচারাল, আমি আগের স্লাইডেই আমরা আলোচনা করেছি যে আরোগ্যমূলক আসনকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে কালচারাল আসন হচ্ছে আরোগ্যমূলকেরই একটি আসনের নাম, তাই না? তাহলে এখানে কোনটি হবে যে এর যে কালচারাল আসন বা আরোগ্যমূলক আসনের অঙ্গ নয়? দেখো কি কি আমি বলে দিই। কালচারাল আসনে আছে গতিশীল চক্রবৎ, 1 নম্বরে আছে গতিশীল চক্রবৎ, এখানেও আছে গতিশীল চক্রবৎ। গতিশীল পেছন বাঁকানো, অর্থাৎ পিছনে যে বাঁকিয়ে যে আসনগুলো করা হবে সেগুলো পেছন বাঁকানো। 3 নম্বরে হচ্ছে উল্টানো অবস্থায় আসন, উল্টানো অবস্থায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে শীর্ষাসন, উল্টানো অবস্থায় থাকে, মাথা নিচের দিকে, পা উপরের দিকে। 4 নম্বরে হচ্ছে পাশে বাঁকানো আসনগুলি। উদাহরণস্বরূপ কি বলতে পারি? পাশে বাঁকানোর ত্রিকোণাসন দেখবে পায়ে হাতটাকে পায়ে মেশাতে হয় এক সাইডে ব্যান্ড হয়ে। 5 নম্বরে আছে সামান্য বাঁকানো ভঙ্গি, সামান্য বাঁকানো। এখন প্রশ্ন আসতে পারে কোন দিকে বাঁকানো, তাই না? সামান্য বাঁকানো পশ্চিমোত্তাসন। সামনে বাঁকিয়ে কী করতে হয়, অনেকটা বাকি সামনে বেঁকে গিয়ে আমাদের যে হাঁটু আছে সে হাঁটুতে টাচ করতে হয় নাকটাকে। সামনে বাঁকানো হয়ে গেল। তারপরে 6 নম্বরে আছে টুইস্টিং আসন। 7 নম্বরে হচ্ছে দাঁড়ানো ভঙ্গিময় আসন। ঠিক না? তাহলে কটা হলো? 7টা আসন। গতিশীল, পেছন বাঁকানো, পাশে বাঁকানো, উল্টানো, সামান্য বাঁকানো, সামনে বাঁকানো, টুইস্টিং, দাঁড়ানো ভঙ্গিমা। তাহলে এখানে কী কী আছে দেখো, এখানে গতিশীল আছে 1 নম্বরে, দেখো গতিশীল আছে, এখানে গতিশীল আছে। তারপরে টুইস্টিং, এখানেও টুইস্টিং আছে। তারপরে পাশে বাঁকানো ভঙ্গি। তাহলে নেই কোনটা? সেটা হচ্ছে নিয়ম হচ্ছে কি? নিয়ম হচ্ছে অষ্টাঙ্গিক যোগার একটি পার্ট। ঠিক আছে, এবার নিয়ম থেকে এখানে নিয়মের আমি সেই সময় ভুল বলে দিচ্ছিলাম, তো নিয়মের কি পার্ট আছে? নিয়মের যে পার্টগুলি আছে সেটা হচ্ছে SST বলেছিলাম আমরা, SST। হ্যাঁ, এই নিয়মের যে ভাগগুলি আছে SST, IS, এইভাবে সূত্রগুলো মনে রাখতে হবে। নিয়মের আমরা বলে দিয়েছিলাম ABS, আর নিয়মের বলে দিয়েছিলাম। এখন নিয়মের হচ্ছে SST, IS। S ফর সন্তোষ, S ফর সন্তোষ, একটা S ফর সন্তোষ, আরেকটি S ফর লিখে দিই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। একটি শৌচ, একটি S ফর শৌচ, আরেকটি S ফর সন্তোষ, T ফর তপ, I ফর ঈশ্বর প্রাণিধান বা পরিধান, বইতে প্রাণিধান নেই, পরিধান লেখা আছে। আর ইস ফর লেখা আছে সাধ্যেহ। এই কটা SST, IS। এখানে নিয়মটাকে হচ্ছে আমাদের পরিবেশের সাথে কীভাবে চলতে হবে সেটা, আমাদের নিজেদের বডিকে কীভাবে রাখতে হবে সেটা। আর যে নিয়ম আছে সেটা হচ্ছে পারিবারিক পরিবেশের সাথে কীভাবে চলতে হবে, এটা হচ্ছে নিজস্ব। ঠিক আছে, নিজস্ব।
তুমি কিভাবে নিজেকে পরিষ্কার রাখবে সেই সমস্তগুলো হচ্ছে নিয়মের পাঠ। আর আমাদের যাতে কালচারের সাথে অর্থাৎ সমাজের সাথে যাওয়ার জন্য কোনটা, সেটা হচ্ছে ইয়াম। ঠিক আছে, ABS। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। এই যে দেখো উত্তরে ছিল নিয়ম। তাহলে আজকের মতো এখানেই ক্লাস শেষ। থ্যাংক ইউ। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। আর বন্ধুদের সাহায্য করতে চাইলে বা নাম্বার তাদেরও একসাথে, তোমার নিজের বন্ধু হলে অবশ্যই শেয়ার করে দিও, সে খানিকটা হেল্প হয়ে যাবে। আর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে। এখানে আমরা প্রতিদিনই কোনো না কোনো প্রশ্ন দিয়ে থাকি, সেটা হাই লেভেলে হোক নিচের লেভেলে হোক, সমস্ত কোশ্চেন এখানে পেয়ে যাবে। চাইলে এই নাম্বারটা ডায়াল করে তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো।